ওয়েলকাম ব্যাক রোহান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম কাব্যের পিচ্চিবাবু গল্পের পার্ট 3 নিয়ে। উপস্থাপনায় আমি থাকবো রিফাত আহমেদ। সো লেটস বিগিন স্টার্ট অফ দ্য ভিডিও। কিন্তু ফোন রেখে পিছন দিকে তাকাতেই দেখি পিচ্চিটা আমার পেছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাওয়ার আগে বলে গেল সে এই জীবন রাখবে না। আমি যাওয়ার আগে পিচ্চিটা দরজা লক করে দিল। খুব ভয় হচ্ছে এখন। তারপর আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্চি বউ দরজা খোলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ দরজাটা খোলো। কিন্তু পিচিরা দরজা খুলছে না। তখন একবার মনে মনে ভাবলাম মা বাবাকে ডাক দেই, পিচিরা যদি কিছু করে ফেলে। তারপর আমি যখনই মাকে ডাক দিব তখনই পিচ্চিরা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্চি বউ? তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করব? আর ওই সাতচুনিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দিব, বলবো তুমি এক সাতচুনিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দিবে। আরে না না, তেমন কিছুই না, আমি তো মজা করছি। আমার বউটা কত কিউট। হ্যাঁ, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো না, আমাকে ঢপ দিচ্ছ। আমি বাবাকে ঠিকই বলবো। প্লিজ মীরা, বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। কি কিস? লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। আমি বললাম, কি করব? আমি না তোমার বউ? বাসুর হতে কিছু করছো না বিড়াল মারছো নাকি অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে, এখন আবার লিপ কিছু করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ। আমি বাবাকে সব বলে দিব, বলবো যে তুমি। আচ্ছা এক্ষুনি বলছি। বাবা, ও বাবা। কথাটা বলার আগেই শত অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচিটার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। দেখলাম পিচির চোখ জড়ো বন্ধ হয়ে আছে। পিচিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। তখন হঠাৎ দরজার বাহিরে থেকে জান্নাত ডাকছে। জান্নাত হলো আমার বোন। জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথেই আমি মীরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর জান্নাত এসে বলল যে বাবা আমাকে আজ অফিসে যেতে বলছে। তারপর জান্নাতকে আমি বললাম, বাবাকে বলো আমি অফিস যাচ্ছি। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়েই স্বস্তির নিঃশ্বাস নিলাম। পিচ্চিটার হাত থেকে বাঁচতে পারলাম। তখন গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমোতে আসো। ইমোতে গিয়ে দেখি সাথী হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথেই ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথী। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমি বললাম, কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম, আজ সে আমার নয়। কেন যে আল্লাহ তাআলা আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে। আমি সত্যি বাঁচতে চাই না কাব্য। যে জীবনে তোমাকে পাবো না সে জীবন রেখে লাভ কি বলো? সাথী বলল, প্লিজ সাথী, থামবে তুমি? আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, 4টায় দেখা করব, সাথী বলল। এদিকে অফিস শেষ করে 4টায় পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল শাড়ি পরে বসে আছে। তারপর আমিও সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকে চেয়েই কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। সাথীর কাজল কালো চোখ জড়ো, চোখের পানিতে লিপটে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। সাথী হাতে ব্যান্ডেজ, বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3 বছরের ভালোবাসা? এই তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ। আর কত কষ্ট দিবে জানো? যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে মনে হয়েছে প্রাণটা কেউ বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আজ শেষ। আমায় একটু বুকে নিবে? কাঁদতে কাঁদতে কথাটা বলল সাথী। সাথীর বলতে দেরি হয়েছে, পাগলিটাকে শক্ত করে জড়িয়ে নিতে দেরি হয়নি। বুকটা কেমন যেন ভিজা ভিজা লাগছে। পাগলিটার চোখের পানিতে গায়ের শার্টটা ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে ছোট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেভাবে জড়িয়ে আছে আমায়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর বললাম, কি হলো? আর কতক্ষণ জড়িয়ে ধরে রাখবে আমায়? সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকটাতেই যে আমার ঠাই। জানো কাব্য, প্রতি রাতে স্বপ্ন দেখতাম তোমায় নিয়ে, কতটা ভালোবাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকে অনেক দূরে। কাব্য, আমার কপালে একটা চুমু দিবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়। দাও না
প্লিজ, সাথী বলল। তারপর আমি পাগলিটাকে আবারও বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা কাব্য, তুমি না বলছো এই মেয়েকে ডিভোর্স দিবে? সাথী বলল, হ্যাঁ। তাহলে আমার মাথা ধুয়ে কসম করো ওকে ডিভোর্স দেবে। যদি ডিভোর্স না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। হঠাৎ সাথীর কথাটা শুনে আমার কলিজাতে গিয়ে বিঁধল কথাটা। নিজের অজান্তে সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম মীরাকে ডিভোর্স দিব। কথাটা বলার সময় পিচ্চির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখি ৭৩টা মিস কল। ফোন সাইলেন্ট অবস্থায় ছিল তাই বুঝতে পারিনি। তারপর সন্ধ্যায় বাসায় এসে দেখি মীরা কোথাও নেই। তখন মা বলল ফ্রেশ হয়ে আসতে। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছি তখনই এক চিৎকার, ও মা গো ভূত! মীরার চিৎকারে আমি মীরার দিকে তাকাতেই দেখি পিচিটা শাওয়ার নিচ্ছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসলো, শাড়িটা কোনো রকম সরিয়ে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটতেছে বাথরুমের ঘটনার কথা মনে করে, তাই গিয়ে জিজ্ঞেস করলাম, ওই পিচ্চি, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয় জানো না? নিতে হয় তো। আমি তো জান্নাতকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয় আমার। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে, মীরা বলল। তখন আমি মনে মনে বলছি এই জন্যই তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতে থেকে মুচকি মুচকি হাসলো। এদিকে পিচিটার দিকে চেয়ে দেখি পিচিটার চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপটে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। ওই গোমরা মুখো, হাসো কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি, কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না, দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরে দাও না প্লিজ, মীরা বলল। পিচিটার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। এই পিচ্চি, আরেকবার শাড়ি এবং কাজল দিতে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দিব, আমি বললাম। পিচিটা কথাটা শুনে সাথে সাথেই কান্না করে দিল আর হেঁচকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। তখন আমি কোনো জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে নিব তখনই বলল, কাব্য বাবা, মীরা মাটা না খায়নি, মীরা বলেছিল তুই আসলে খাবে। জানিস বাবা, ছোট মেয়ে তো সারাদিন এত করে বলার পরেও কিছু খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না, ওকে নিয়ে একসাথে খা। মার কথা শুনে নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে গেল পিচি মেয়ের পাগলামি দেখে। আচ্ছা মা, তুমি বসো, আমি মীরাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচিটা ড্রেসিং টেবিলের সামনে বসে এখনও কাঁদছে। এই মীরা, তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া কোন স্ত্রী খায়? মীরা বলল, আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাওয়ার সময় হলে খেয়ে নিবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না, তুমি একটা পচা, আমাকে আদর করো না, খেতে পারি তার আগে আমার চোখে কাজল দিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে। জানো, তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে, তুমি বোঝো না তোমার স্পর্শ আমি কতটা শিহরিত। তারপর নিজের অনিচ্ছা সত্ত্বেও পিচিটার চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর একটা চাদর নিয়ে আমি ফ্লোরে শুয়ে পড়লাম পিচিটাকে খাতে শুতে দিয়ে। এদিকে পিচিটা খাতে শুয়ে থাকার কথা বললেও ধমক দিতে আর কিছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেলাম, কারণ মীরা আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাঁচ ভেদ করে পিচিটার মুখে এসে পড়ছে। এত মায়াবী লাগে কোনো মেয়েকে চাঁদের আলোয় না দেখলে, হয়তো আমার অজানায় থেকে যেত। তখন হঠাৎ সাথীর কথা মনে হতেই পিচিটা বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। এই কি করছো? ওঠো বলছি। কিন্তু মীরা ঘুমের মাঝেই চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি? আমার অধিকার আমি আদায় করে নেব। তখন আমি মীরাকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, তোকে বলছি না আমাকে স্বামী না ভাবতে, কেন জড়িয়ে ধরে থাকিস? আমি বলছি না তোকে ডিভোর্স দিয়ে দেব? কথাটা বলতেই খাটে চলে গেল মীরা। আমি আবার গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ির কাঁটা 1টা বাজতে মীরা ঘুম থেকে উঠে সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ শেষ করে মুনাজাত ধরে বলতে লাগলো, হে পরওয়ারদিগার আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2 হাত তুলে ধরেছে,
তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি। আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালাম পড়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি, এই বাঁধন ছিন্ন করো না। বাঁচবো না আল্লাহ, ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচের জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। কথাটা বলে ফুপিয়ে ফুপিয়ে লাগলো মীরা। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। বাবা আজকে অফিসে যেতে না বলে মীরাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি বাবার কথায় না করতে পারি না, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। তারপর কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথে যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কিন্তু এখন আমি কি করব ভেবে পাচ্ছি না কিছু। সাথে কেমন করে যেন তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তারপরে আমি সাথীকে না দেখার ভান করে মীরাকে নিয়ে কলেজের ভিতরে ঢুকে পড়লাম এবং মীরাকে কলেজে ভর্তি করে দিয়ে যখনই কলেজ গেট পার হয়েছি তখন দেখি কলেজের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আর মিনিট 10 পরে ট্রেন আসবে, বুঝতেছি না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠলো, কারণ এ আর কেউ না, সাথী রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসার শব্দ হচ্ছে, মিনিট 5 মাঝে ট্রেন আসবে। এদিকে আমি সাথীকে ডাকছি, সাথী চোখ বন্ধ করে আছে। আমার বাইক রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় আর বাইক পড়ে আমার গায়ের উপর। আমি খুব করে চেষ্টা করছি আমার উপর থেকে বাইক সরাতে, কিন্তু পাচ্ছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। সাথীকে গলা চেঁচিয়ে ডাকছি, তারপরে সাথী শুনছে না। না, এ দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, হাঁটু কেটে রক্ত বের হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরাতে চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইক সরানোর। আমার হৃদয়টা রেল লাইনের মাঝে। হে পরম করুণাময়, রহম করো তোমার বান্দাকে বলেই বাইক সরানোর জন্য চেষ্টা করছি। তারপর আল্লাহর নাম নিয়ে বাইকে জোরে একটা ধাক্কা দিতে বাইক সরে যায় আমার উপর থেকে। এদিকে ট্রেন প্রায় সাথীর কাছে এসে পড়েছে। আমি তখন দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে নিলাম। সাথী কাঁদছে, এদিকে এখনও আমার হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। সাথী কান্না করে আমার শার্ট ভিজিয়ে দিচ্ছে। তারপর সাথীকে বুকে থেকে ছাড়িয়ে বসে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই পাগলি, কেন এমন পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। কেন মরতে যাচ্ছিলে? আমি তো সেই কবে মারা গিয়েছি তখনই যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। আমার চোখ দিয়ে আষাঢ় শ্রাবণ ঝর্ণা ধারা নেমেছিল। বিরহের অনলে প্রতিনিয়ত পুড়ছি আমি। আমার দেহটা ছাড়া আত্মারা সেই কবেই মরে গেছে। জানো, আজ যখন তোমার বাইকের পেছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, আমি মারা যাব। কাব্য, আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমাকে অন্য একজন জড়িয়ে ধরে থাকবে, আর আমি এটা কিভাবে দেখব? তাই ট্রেনের নিচে পড়ে তুমি হিনা এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো কেন এতটা ভালোবাসার পরেও তুমি আমার নও? কেন আজ তোমার বুকে অন্য জনের ঠাঁই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম, সে স্বপ্নগুলো অন্য কেউ নিয়ে দেখে। প্লিজ তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নয়তোবা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো কাব্য, তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমাতে পারিনি। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমায় বুকে একটু জায়গা দিবে? একটু জড়িয়ে নাও না প্লিজ, নাও না প্লিজ কাব্য। কান্না করতে করতে কথাগুলো বলল সাথী। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বা পাশটা চিনচিন করে ব্যথা করছে। চোখ দিয়ে টুপটাপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছি না, খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি, সাথী খুব ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি। মনে হচ্ছে কথাটা বলে বুকের ব্যথাটা কমবে, তাই সাথীকে হ্যাচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলেছে। পাগলিটা আরও শক্ত করে জড়িয়ে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। মীরাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছি। সাথী ডিভোর্সের কথা শুনে আবারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চলে গেল। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে, তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম, অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়েই দেখি মীরা ছোট বাচ্চার মতো কাঁদছে আর কয়েকটা মেয়ে বোঝাচ্ছে। আমি কাছে যেতেই মীরা দৌড়ে এসে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না, তুমি আমায় ভালোবাসো না।
কখন কলেজ ছুটি হয়েছে, ছেলেটা কীরকমভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে না? সবাইকে বলে দিছি আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর, ঠিক বলেছি তো? এদিকে মেয়ের কথা শুনে সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেললো, ভাইয়া পৃথিবীতে খুব কম ছেলেই আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে, সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে, আপনি নিতে আসতে দেরি করছেন বলে ছোট বাচ্চা মেয়ের মতো কাঁদতেছে, হাসিও পাচ্ছে আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায়। তারপর আমি সবার কাছ থেকে মীরাকে নিয়ে বাইকে উঠতেই মীরা শক্ত করে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। তারপর মীরাকে নিয়ে বাসায় আসার পর মাকে কান্না করে সব বলল। এদিকে রাগে আমার শরীর ঘ্যান ঘ্যান করছে। তারপর দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আড্ডা দেওয়া শেষ করে রাত 9টার সময় ফোন বের করে দেখি বাবা 5বার ফোন দিয়েছে, অন্যদিকে মীরার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তখন তাড়াহুড়া করে বাসায় গিয়ে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বাবা বলল, ঘরে নতুন বউ রেখে বাহিরে কোন ছেলে থাকে? আর যদি এমন হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। তখন আমি কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি মীরা আমাকে ডাকছে। এই ডাকতেছো কেন, কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও হা করো, আমি খাইয়ে দেই। মীরা কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতে একটা থাপ্পড় বসিয়ে দিলাম, সাথে সাথে খাবারের প্লেটটা ফেলে দিলাম। তারপর বললাম, এই তুই কি চাস? আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস, আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস, এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করার প্ল্যান করছিস? আমি তোকে এই মাসেই ডিভোর্স দেবো। একদমই কথাটা বলে দিলাম। তাকিয়ে দেখলাম মীরার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। জানো, তোমার সাথে খাবো বলে আমি এখনো খাইনি, ক্ষমা করে দিও প্লিজ। এতিম তো, এতিমখানায় বড় হয়েছে আমি, তাই মা বাবা আদর পাইনি। তোমার মা বাবাকে নিজের মা বাবা করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম আর কিছুই না। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই আমার। আমি মীরার দিকে চেয়ে দেখি মীরা কাঁদছে, চোখগুলো লাল হয়ে গেছে, নেকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। দু নয়নে দেখতে মন চাচ্ছে না মীরাকে। এই এতিম মেয়েটার জন্যই আজ সাথী মরতে বসেছিল। এই তুই এখানে কাঁদবি না প্লিজ, তোর অলক্ষণে চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে মীরা সুন্দর করে অজু করে শ্বশুরের দেওয়া কোরআনটা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজকেও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদলো। তারপর মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লো। ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতে আমি অবাক হলাম। মীরা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরেও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেই। এই কি হচ্ছে, ওঠো, আর একটু ঘুমাই। এই বলে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে একটা ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আহ করে চিল্লানি দিয়ে উঠলো মীরা। তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি মীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরা মা, তোমার কি হয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? মা বলল, আম্মু রাতে ঘুম থেকে উঠে পাঁজরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো মীরা। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার। তারপরেও কিছু বললাম না। পরের দিন বাবা আমাকে আর মীরাকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করে দিল। আর আমি সাথীকে বলে রেডি করে রেখেছি, আমাদের সাথে সাথীও কক্সবাজারে যাবে, সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি মীরার সাথে। কিন্তু না, আমি হানিমুন করবো সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতে পেছন দিকে তাকাতেই দেখি মীরা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। চলবে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল আর আমি ভুলের ঊর্ধ্বে নই। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।